এই পাহাড়ের পুরো প্রাণটা মনে হচ্ছে এইখানে সঞ্চিত আছে। বাইকগুলো পুরো ধুলো ওড়াতে ওড়াতে চলেছে। এরকম নুড়ি পাথরের রাস্তা, টোটাল অফরোড। এই যে রফ ফিলটা ডিরেক্ট পাওয়া যাচ্ছে, মানে এই হাওয়া, এখান যে হাওয়াটাও আসছে না, পুরো ডিরেক্ট আসছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে নিডল রক ফরমেশন। আমরা তাবো মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন আমরা যাবো ধানকার মনেস্ট্রি। পুরো কাঁচা পাকা রাস্তা, তার মধ্যে এরকম হেয়ারপিন বেন্ড। তাবো গেটওয়ে এটা। আমরা মার্সে আছি, মনে হচ্ছে না আমরা পৃথিবীতে আছি। ওয়েলকাম টু কাজা ধানকার। ধানকারের রাস্তা কিন্তু খুব চড়াই। ভগবানের কাছে ঢুকতে হলে তোমাকে কিন্তু সর্বদা মাথা নিচু করে ঢুকতে হবে। বাঙালি তাবো ঘুমকে আয়া মে চলি মে চলি। গুড মর্নিং ফ্রম তাবু। সো আরো একটা পাহাড়ি সকালে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা দেখছো এখন কলকাতা টু স্পিতি সিরিজের 5th এপিসোড। আজকের ডেট হচ্ছে 2nd জুলাই। আমরা এখন আছি তাবোতে। আমাদের এখন এখান থেকে বেরোবো। এখন ঘড়িতে বাজছে 5:30। আমরা 6টার সময় এখান থেকে বেরোবো। 6টার সময় এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যাবো তাবো মনেস্ট্রি। ওখান থেকে আমরা একটুখানি ব্যাক করে গিউ ভিলেজটা যাবো, কারণ আমাদের দেখা হয়নি, রাত হয়ে গেছিলো বলে হোমস্টে পৌঁছতে এখানে। তো ওখানে গিয়ে আমরা গিউ মনেস্ট্রিটা ফার্স্টে দেখবো। তারপর আমরা ব্যাক করে আবার এই রুট দিয়ে এসে ফার্স্টে ধানকার মনেস্ট্রি যাবো। তো ধানকারটা বেসিক্যালি কাজা আর তাবোর মাঝখানে পড়ে। ধানকার মনেস্ট্রিটা খুব সুন্দর। ওই মনেস্ট্রি কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আজকে গিয়ে কাজায় থাকবো। এই হচ্ছে আজকের প্ল্যান। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো, বাই। তো ঘুরতে এলে আমাদের এই রোজ সকালবেলা 6টার সময় উঠে নিজেকে ফার্স্ট রেডি করা, রাইডিং জ্যাকেট, রাইডিং বুট, রাইডিং প্যান্ট এসব পরা, দেন আমাদের বাইকগুলোকে রেডি করা। মানে বাইকের মধ্যে আমাদের পুরো এই 7-8 দিনের এই পুরো লাগেজকে মানে একদম কম্প্যাক্টভাবে প্যাক করা যে কতটা ডিফিকাল্ট, আই মিন ইটস আ কাইন্ড অফ আর্ট আই ক্যান সে। ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। আর মানে প্রতিদিন সকাল 6টার সময় ওঠাটা ইজ লাইক আ ভেরি টাফ জব। বাট এই ডিসিপ্লিনটা না থাকলে আমার মনে হয় না যে এত বড় একটা ট্রিপের এত বড় বড় লং স্ট্রেচ এক এক দিনের সেগুলো করারও করে সম্ভব হয় বলে। তো এখন আমরা তাবো থেকে বেরিয়ে গেছি, ঘড়িতে প্রায় 6:30। আর এখন আমরা বেরিয়ে একটু ব্যাকে যাচ্ছি আমরা কিউ ভিলেজের দিকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা 6:30, বাট দেখে মনে হচ্ছে এখানকার রাস্তায় যে মানে অলমোস্ট 8টা 8:30 9টা বেজে গেছে। আর এই রাস্তার মাঝে প্রতিদিন আমি দেখছি যে এরকম বড় বড় পাথর পড়ে আছে। মানে ছোট পাথর হলে ঠিক আছে, ইটস ম্যানেজেবল, কিন্তু বড় বড় পাথর যেগুলো থাকছে এগুলো কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড কোয়াইট রিস্কি। মানে এগুলো যদি একবার চাকার নিচে চলে আসে তখন কিন্তু খুব ইজিলি ডিসব্যালেন্সড হয়ে যায়। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। আর আমাদের ক্যাপ্টেন খুব ওয়ারিড কখন পৌঁছাবো সেটা নিয়ে। ক্যাপ্টেনরা ইনস্টা হ্যান্ডেল লাগিয়েছে মাঝখানে, কিন্তু কোনো কাজের নয়। মানে কাঁচা রাস্তা ধরে নিয়েছি, রাস্তার মাঝখান থেকে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা ডাইভার্সন আছে, এখান থেকে একদিকে কাঁচা আর একদিকে সুমোডো। তো সুমোডোর দিকে না গিয়ে আমাদের কাঁচার দিকে রাস্তা ধরতে হয়েছে। আর আমাদের পাশেই চলছে স্পিতি রিভার আমার বাঁদিকে, আর সামনে এই রুক্ষ পাহাড়। রুক্ষ, ভয়ঙ্কর, কিন্তু সুন্দর ভিলেজ। তো এইদিকে রাস্তা চলে যাচ্ছে কাজার দিকে, যেটা মেন রাস্তা, মেন হাইওয়ে। তো আমরা এই মেন হাইওয়ে থেকে একটা ডান দিকে ডাইভার্সন নিচ্ছি কিউ ভিলেজের দিকে। তো এটা কিন্তু পিওর মেনটেন রাস্তা নয়, এটা কিন্তু দিস ইজ নট NH, দিস ইজ এ নর্মাল রোড অফবিট একটা কোনো গ্রামের দিকে রাস্তা। খুব খারাপ, পুরো কাঁচা পাকা রাস্তা, তার মধ্যে এরকম হেয়ারপিন বেন্ডগুলোও রাস্তার অবস্থা খুব খারাপ। তো কিউ যাওয়ার রাস্তা কিন্তু খারাপ, ঠিক আছে। নর্মাল NHটা ভালো ছিল,
যখন থেকে আমরা রাইটে ডাইভারশনটা নিয়েছি তারপর থেকে কিন্তু রাস্তা পুরো কাঁচা পাকা রাস্তাটা এত খারাপ, আমার নিচ থেকে যে নদী বয়ে যাচ্ছে আমি ঠিক জানি না এটা কোন জলস্রোতটা। এটা দিস ইজ নট স্পিতি রিভার, দ্যাটস ফর শিওর। তো আমরা এন্টার করে গেছি স্পিতি অফবিট গ্রাম নিউ ভিলেজ। কালকের পর অনেকক্ষণ পর আমরা কিন্তু সবুজ গাছপালা দেখতে পাচ্ছি, কারণ সারাদিন রাস্তায় এত গ্রাউন্ড কালারের পাহাড় দেখার পর এই পাশে একটু সবুজ সবুজ সেই দেখতে পাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে গিউ গিউ মামিটা, অনেক দূর থেকে ওটা গিউ মনাস্ট্রিটা। ওয়েলকাম টু দ্য মামি রোড। এদিকে এদিকে রাস্তাটা দিলে গিউ মামি স্তূপা বা গিউ মামি মনাস্ট্রি, যেটা খুশি বলতে পারো। এই যে কি দারুণ মনাস্ট্রিটা। তো আমরা এখন আছি গিউ মনাস্ট্রির গেটের সামনে, মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এই মনাস্ট্রিটা কিন্তু পুরো চারদিকে পাহাড়ে ঘেরা, মানে এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে পুরো। আমি দেখাই একবার ওয়াইড অ্যাঙ্গেলে, এই যে অসম্ভব সুন্দর পুরো 360 ডিগ্রি একটা ভিউ। আর এই স্তূপার কারুকার্যগুলো দেখো কি অসাধারণ। কথা আছে 1975 সালে এই মামিটাকে এই পুরো মনাস্ট্রিটাকে ডিসকভার করা হয়েছে, এটা আর্থকোয়েকের পর, ঠিক আছে। তো সাংহা তেনজিন নামে একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, উনি নিজেই ন্যাচারালি নিজেকে মামিফাইড করেছিলেন এখানে। তো এটা হচ্ছে আমাদের দেশে পাওয়া একমাত্র একটাই ন্যাচারালি মামিফাইড স্তূপা। তো এখনো কিন্তু আমি যখন ভেতরে গিয়ে দেখতে পাবে তোমরা, ওনার নখ, তারপর চুল, এগুলো সব কিন্তু এখনো খুব ইনট্যাক্ট আর খুব ভিজিবল, ঠিক আছে। তো চলো ভেতরে আবার যাওয়া যাক। আমরা এখন জুতো খুলে প্রবেশ করছি এই সাংহা তেনজিন ওনার মামিটা দেখতে। পুরো মনে হচ্ছে কেউ একটা জীবন্ত বসে আছে, মানে কোনো রুগ্ন শরীরে কেউ একজন জীবন্ত বসে আছে এখানে। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু আমি এখান থেকে বলতে পারছি যে ওনার কিন্তু এখনো আইব্রোসগুলো বা হাতের নেলস যদি দেখো এখনো কিন্তু ইনট্যাক্ট, মানে 500 বছর আগে থেকে, মানে এমনভাবে তখনকার দিনের প্রযুক্তি ইউজ করে উনি নিজেই নিজেকে সেলফ মামিফাইড করেছেন যে এখনো কিন্তু ওনার মানে শরীরের সমস্ত জিনিসগুলো খুব ইনট্যাক্ট রয়েছে এখানে। তো সাংহা তেনজিনের মামি স্তূপাটা দেখার পর আমরা এখন এই মনাস্ট্রিটা এন্টার করছি, গিউ মনাস্ট্রি। তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ কাজ, মানে তিব্বতী কালচার এখানে পুরোটাই কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তার সব জায়গায় এরকম কালারফুল কাজ করা, উপরের ছাদেও। আর এই হচ্ছে মূর্তি। একটা অদ্ভুতভাবে জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু তিব্বতী কালচারে ওনাদেরকে কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হচ্ছে প্রসাদ হিসাবে। গিউ ভিলেজ থেকে বেরিয়ে আমরা এখন সিধা যাচ্ছি, আমরা ওই দিকের রাস্তা ধরে এসছিলাম আসার সময়। আমরা এখন আবার ব্যাক করে তাবো যাচ্ছি, তাবো গিয়ে তাবো মনাস্ট্রিটা দেখবো। তো আরেকটা কথা, এই রাস্তায় যেতে যেতে মানে আমি লোকাল লোকেদের মুখে এখানে শুনলাম যে এই যে সামনে দেখছো যে এই ছোটো ছোটো পাথরের স্তূপ মতো করা আছে, ঢিপি মতো করা আছে, এগুলোকে এরা খুব মানে, হিমাচলি লোকেরা খুব মানে, মনে করে যে এরা যে রাস্তায় যাতায়াত করার সময় এই যেরকম আমি যেরকমভাবে বাঁ দিক থেকে ক্রস করলাম, এরকমভাবে একটা প্রদক্ষিণ করলে নাকি
এদের যাত্রা খুব শুভ হয়। তো ভালো লাগলো বেশ এই নতুন ইউনিক মানে ব্যাপারটা শুনে, এরকম আমি কখনো শুনিনি আগে, তো এই ফার্স্ট টাইম আমি শুনলাম। দেখে মনে হচ্ছে আমরা মঙ্গল গ্রহে আছি, মার্সে আছি। ভারত কেন, এটা কোনো মানে পৃথিবীর কোনো জায়গার মধ্যে নয়। এরকম চকচকে আকাশ, এরকম ক্লিয়ার স্কাই, এত সুন্দর মসৃণ রাস্তা, তার সাথে এরকম একটা বিউটিফুল ডেজার্টের ভিউ। একটা জিনিস লক্ষ্য করলাম, ওই যে সব কটা বাড়ি দেখা যাচ্ছে, সব কটা কিন্তু কালার অলমোস্ট সাদা, আর তার ছাদগুলো কিন্তু লাল কালারের। ঠিক আছে, এই দেখো। আর সব কটা বাড়িগুলোই একই রকম দেখতে, একতলা, কোনোটা দোতলা, কিন্তু খুব হাইটগুলো খুব শর্ট। কি সুন্দর লাগছে এই ভিউটা, দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় এখানে তো চাষ করা হচ্ছে। মানে পুরো এই রুক্ষ ডেজার্টের মধ্যেও যেসব জায়গাগুলো একটু বসতি আছে বা কিছু, সে জায়গাগুলো কিন্তু কিছু চাষ টাস করা হচ্ছে। এটা মনে এই প্রথম একটা হিমাচল স্টেটের মানে হিমাচল স্টেট ট্রান্সপোর্টের একটা বাস দেখতে পেলাম। এটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের বাস। এই বাসগুলোর টাইমিং আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি এটুকুনি জানি যে কাজা থেকেও ছাড়ে, মানে কাজা অবধি যায় এই বাসগুলো। এই সুমোডো, তারপর আপনার রেকংপিও, এইসব জায়গা থেকে ছেড়ে মানে কাজা অবধি বাসগুলো যায়। ঠিক আছে, তো কেউ যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও তাহলে কিন্তু তোমরা এই বাসগুলোর একটু টাইমিংগুলো তোমাকে জেনে রাখতে হবে অবভিয়াসলি, কারণ এই বাসগুলোর ফ্রিকোয়েন্সি ভেরি লেস। কি লাগছে পুরো স্বর্গ, স্বর্গ, স্বর্গের সিঁড়ি স্ট্রেট। মানে ওই যাত্রা খেয়ে যায় না, শাহরুখ খানের মতো ফিলিং আসছে, ওই 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 সিনটা মনে পড়ে যাচ্ছে পুরো। এরকম পুরো স্পিতি ভ্যালি সার্কিটে কিন্তু প্রচুর ছোটো ছোটো গ্রাম আছে। ঠিক আছে, তো এটা আমরা এখন যেখানে আছি হচ্ছে লারি ভিলেজ। এই যে প্রতিটা ঘরের বৈশিষ্ট্যটা দেখো, স্পিতি হোমস্টে লেখা, দেখো প্রতিটা ঘর ম্যাক্সিমাম সাদা কালার। ঠিক আছে, সাদা আর উপরটা লাল বর্ডারগুলো। স্পিতিতে এলে সবাই বুদ্ধ স্ট্যাচুর যে ছবিটা তোলে সেটা কিন্তু হচ্ছে লাংসা। এখানে আমি আরেকটা ওরকম সেম, আমি আমার ক্যামেরা অতটা জুম হচ্ছে না, ওখানে এরকম একটা বড় স্ট্যাচু দেখতে পাচ্ছি। গুগল দেখাচ্ছে এটা আরেকটা বুদ্ধ স্ট্যাচু। তো এটা কিন্তু লারি ভিলেজে, এটাও বেশ অনেকটা বড়। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে নিডল রক ফরমেশন, মানে পুরো দেখো সূচের মতো উঠে গেছে পাহাড়ের এই ফরমেশনগুলো। তাবো গেটওয়ে এটা। আগের দিন যখন এসছিলাম রাতের বেলা, তখন এটা ভালো করে বুঝতে পারছিলাম না অন্ধকারে। আজকে এখন এসে দেখছি বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু এটা। এই আমরা এখন ঢুকছি তাবো মনাস্ট্রিতে। নীলাদ্রির বাঙালি কণ্ঠে আপনারা শুনলেন একটু আগে তিব্বতী গান, সুর তিব্বতী, বাঙালি বাঙালি। আমরা এখন প্রবেশ করে গেছি তাবো মনাস্ট্রিতে। একবার ঘুরিয়ে দেখাতে বলবো নীলাদ্রিকে জায়গাটা। পুরো মনে হচ্ছে 100 বছর আগে কোনো ইতিহাসের পাতায় আমরা। জায়গাটার মধ্যে কিন্তু একটা অ্যানসিয়েন্ট ব্যাপার এখনো রয়েছে। ঠিক আছে, সেই রেট্রো ফিলটা, সেই হেরিটেজ ফিলটা কিন্তু এখনো এর মধ্যে দেখাতে পারছে। মানে এতক্ষণে আমাদের দেখা অনেকগুলো মনেস্ট্রি দেখলাম সকাল থেকে, মানে সকাল থেকে বলবো না, 2-3 দিন আগে থেকে। তার মধ্যে এটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগবে। এই বাড়িগুলোরই কথা বলছিলাম, বাড়িটা জাস্ট লক্ষ্য করো। এখানকার সবকটা বাড়িই কিন্তু স্পিতিতে, মানে পুরো স্পিতি ভ্যালি সার্কিটেই কিন্তু সব বাড়িগুলো এরকম, একচালা কি দুচালা এরকম বাড়ি। আর বাড়ির রং সাদা, দরজাগুলো আর জানলাগুলো একটুখানি ব্রাউন কালারের, ব্রাউনিশ এরকম। খুব সুন্দর লাগছে। আমরা এখন আছি তাবো স্তূপার সামনে। খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা এই তাবো মনাস্ট্রিটা।
আর বেশ অনেকজন টুরিস্টই এখানে দেখতে এসছে, মানে ভালোই কিন্তু আজকে ভিড় আছে। পাহাড়ের গায়ে অনেক উপরে দেখো লেখা আছে ওম মানি পদ্মে হাম। এরকম চারিদিকে ধুধু ধূসর পাহাড়ের বুকে এরকম এই স্থাপত্যগুলো, সত্যি এই মনেস্ট্রিগুলো যখন বানানো হয়েছিল আমি ভাবছি মানে কতটা এফর্ট লাগে। আমরা তাও মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন আমরা যাব ধানকার মনেস্ট্রি। ধানকার মনেস্ট্রি এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপে এখনো 1 ঘন্টা লাগবে। তো ধানকার মনেস্ট্রি দেখে ওখান থেকে বেরিয়ে আমরা আজকে যাব কাজায় গিয়ে ইচ্ছা আছে আজকেই কি মনেস্ট্রিটা আর চিচাম ব্রিজ এ দুটো আজকেই দেখে নেব। তো চলো দেখা যাক কতদূর কি করা যায়। কাজা 46 কিলোমিটার, কিব্বর ভিলেজ 66 কিলোমিটার, কুনজুম টপ সব যাব আমরা। গ্রামফু 183 এটাও যাব, কুনজুম টপ 118 কিলোমিটার এটাও যাব, সবই যাব। हिमाचल की गली ना को तबो घूम के आया मैं चली ना को तबो घूम के आया मैं चली। দেখো এখানে এখানে এমন একটা জায়গায় আমরা এখন আছি, ধানকার আর কাজা এই তাঁবুর মাঝখানে। এখানে কিন্তু স্পিতি রিভারটা একদম মানে আমাদের রাস্তার সাথে সাথে যাচ্ছে, জলের স্রোত কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এখানে দুর্ধর্ষ লাগছে জায়গাটা। এই পুরো ধূসর উপত্যকার মাঝে কিছু সবুজের আনাগোনা এই জায়গাটা, এই পাহাড়ের পুরো প্রাণটা মনে হচ্ছে এইখানে সঞ্চিত আছে। যা মজা লাগছে না, মানে কি বলবো, মানে মজা নয়, এটা অন্য ধরনের অনুভূতি, এটা অন্য ধরনের ফিলিং। ঠিক আছে, মানে আমি দেখছি অনেকে পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছে, তারপর ট্রাভেলার বা গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে অবভিয়াসলি যাওয়া যায়, খুব ভালোভাবে খুব রিল্যাক্সলি যাওয়া যায়, খুব সেফলি যাওয়া যায়। কিন্তু বাইকে অবভিয়াসলি ইটস নট সেফ, ইটস অ্যাডভেঞ্চার ইন বাইক। ঠিক আছে, কারণ 2 চাকা অলওয়েজ রিস্কি। কিন্তু এই যে র ফিলটা ডিরেক্ট পাওয়া যাচ্ছে, মানে এই হাওয়া, এখান থেকে হাওয়াটাও আসছে না, পুরো ডিরেক্ট আসছে, ডিরেক্ট বুকে ঝটকা মারছে, মুখে আসছে, আলাদাই লাগছে। একমাত্র যারা ট্রু বাইকার, যারা রাইডার, তারাই বুঝবে এই ফিলিংসটা। সত্যি বলবো না, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা। জাস্ট ওপেনিংটা দেখো, মানে ফুল এই আমি যেদিকে তাকাচ্ছি 180 ডিগ্রি ফুল ক্লিয়ার। রক ফরমেশনগুলো জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে আমরা মার্সে আছি, মনে হচ্ছে না আমরা পৃথিবীতে আছি। দেখো রক ফরমেশনগুলো জাস্ট দেখো। রাস্তা কিন্তু পুরো অফরোড, এখানে কোনো আর কিছু নেই, আর রোড নেই, এটা পুরো অফরোড। বাইকগুলো পুরো ধুলো ওড়াতে চলেছে। এরকম নুড়ি পাথরের রাস্তা, টোটাল অফরোড। লাস্ট 8 ঘন্টা ধরে আমরা কিন্তু এরকম রাস্তাতেই চালাচ্ছি গাড়ি। রাস্তার কন্ডিশন এরকমই, আমি বলবো না যে খুব খারাপ, চালানো যাচ্ছে, মোটামুটি 34-40-এ ক্রুজ করা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু অফরোড আছে, রাস্তার অবস্থা ভালো না। ধানকার আশা করছি, এক্সপেকটেশন এটাই আছে যে রাস্তা খারাপই থাকবে, কারণ এটা আমরা মেন হাই রোড ছেড়ে যখন অফরোডে চলেই এসেছি, এক্সপেক্টেড হচ্ছে রাস্তা খারাপই থাকবে। দেখা যাক। ধানকারের রাস্তা কিন্তু খুব চড়াই, কম টাইমের মধ্যে অনেকটা এলিভেট করে নিলাম, অনেকটা এলিভেশন ছিল, খুব চড়াই রাস্তা এখানে। আর ওদিকে দেখো বড় বড় ওই চূড়াগুলোতে পাহাড়ের এখনো বরফ জমে আছে, আর আমরা উঠে চলেছি। ওফ, ভিউ হোয়াট আ ভিউ। এই হেয়ারপিন বেন্ডগুলো উঠতে যা লাগছে না, ওফ, সেই মজা লাগছে।
আমরা কিন্তু দানকার মনেস্ট্রি যাওয়ার পথে আছি। আমরা কিন্তু অনেকটা নিচে ছিলাম, ঠিক আছে, হট করে অনেকটা উপরে চলে এসেছি। আর দূরে ওই যে এইগুলো, ওই ছোটো ছোটো বাড়ি থেকে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে ধানকার ভিলেজ। এই যে এগুলো। আর নীলাদ্রি একটা ইনফরমেশন দিল, তোমাদের সাথে একটু শেয়ার করি। পিন ভ্যালি হচ্ছে এই সাইডটা, এই দিক দিয়ে উঠে যাচ্ছে পিন ভ্যালির দিক। পিন পার্বতী ট্রেক ওই সব সাইডে ওদিকেই হয় পিন ভ্যালি। তো ওখান থেকে যে পিন রিভার নেমে আসছে, আর আমাদের স্পিতি রিভার এইদিকে, স্পিতি রিভার, এই দুটোর সঙ্গম স্থল হচ্ছে এই জায়গাটা, কনফ্লুয়েন্স। ভালো, থ্যাংক ইউ নীলাদ্রি ফর দিস ইনফরমেশন। আর এক অদ্ভুত আশ্চর্য এই পাহাড়ের ফরমেশনগুলো। আমি তো বহু পাহাড় গেছি, অনেক পাহাড়ে ঘুরেছি, কিন্তু এরকম ফরমেশনের পাহাড়, এরকম শেপের পাহাড় আমি কোনোদিন কোথাও দেখিনি, এই প্রথম। এদিকে ধানকার ভ্যালি, এটা পুরো রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে সিরিয়াসলি বলছি, রাস্তা তো খুবই চাপের রাস্তা। তো আমরা এখন প্রবেশ করছি ধানকার মনেস্ট্রিতে, ওল্ড ধানকার মনেস্ট্রি। এটা বহু বহু প্রাচীন কাল আগে এগুলো তৈরি করা হয়েছে। দূর থেকে খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন আছি ওল্ড ধানকার মনেস্ট্রিতে, আর পেছনের ভিউটা দেখো। এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যেতে হবে। জানি না, বুঝতে পারছি না ফটোগ্রাফি অ্যালাউড কিনা, যদি হয় সম্ভব তাহলে করব। খুব ছোট্ট এখানটা দরজাটা করা আছে, মানে ভগবানের কাছে ঢুকতে হলে তোমাকে কিন্তু সর্বদা মাথা নিচু করে ঢুকতে হবে। তো আমরাও মাথা নিচু করে ঢুকছি। গুহা গুহা মতো পুরো ব্যাপারটাই। ঘর থেকে বেরিয়ে আমরা আরেকটু উপরের দিকে উঠে যাচ্ছি এই মনেস্ট্রির। এখানে সবই কিন্তু এরকম মানে গুহা গুহা মতো করা। কি সুন্দর লাগছে এই জিনিসটা। খুব খাড়াই সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি। খুব নিচু, খুব নিচু এখানকার ছাদটা, মানে মাথা ঠেকে যাচ্ছে নিচে। আর এই ধানকার ভিলেজকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে চলেছি কাজার দিকে। ঘড়িতে দেখাচ্ছে গুগল ম্যাপে 1 ঘন্টা মতো লাগবে। তো মাঝে আমরা কিছুক্ষণ দাঁড়াচ্ছি এদিক ওদিক, ছবি টবি তুলছি। তো ওই 1.5 ঘন্টা মতো লাগবে মোস্ট প্রবাবলি। 3:15 নাগাদ আমরা পৌঁছে যাবো কাজা। কাজায় অলরেডি আমাদের হোমস্টে বুক করা আছে, সুরেখাং হোমস্টে। তো ডিরেক্ট ওখানেই যাব। রাস্তায় আবার সেই কালকের মতো প্রচণ্ড বালির ঝড়। আমার মনে হয় যেটা সকালের দিকে এই ঝড়টা থাকে না, যত বেলা গড়ায়, মানে 2-2:30 এর পর এই ঝড়টা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। মানে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, জানি না ঠিক বলছি কি না। তোমরা কেউ জানলে সেটাকে আমাকে প্লিজ জানিও কমেন্ট সেকশনে। আমরা অলমোস্ট এসে গেছি কাজাতে। ওয়েলকাম টু কাজা। ওফ, কি শেপ পাহাড়ের। খুব ক্লিয়ার, কিন্তু মানে এখানে এতটা ওপেনিং আছে, এই জায়গাটা এতটা ওপেন, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমার বাইক পুরো টানছে পেছনের দিকে মনে হচ্ছে। আমাদের হোমস্টে হচ্ছে সুরেখাং হোমস্টে। খুব সুন্দর একটা হেরিটেজ হোমস্টে ওটা। আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাবো ওটার। কাজা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিটি কাইন্ড অফ এখানের। দেখো, এটা হচ্ছে মেন মার্কেট, মেন বাজার, কাজা বাজার। আর আমরা হোমস্টেটা খুঁজছি। এই হোমস্টেটা
তো আমরা এসে গেছি সুরেখাং হোমস্টেতে। আমাদের যে রুমটা বুক করা ছিল, তো এটা একটা ফ্যামিলি রুম ফর 4 পিপল। যেহেতু আমরা 4 জন আছি, রুমটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। এই যে এটা হচ্ছে রাতে যখন খুব ঠান্ডা লাগে, এখন তো ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই, কিন্তু শীতকালে যখন ঠান্ডা ঠান্ডা পড়ে তখন এখানে কিন্তু আগুন দিয়ে মানে চিমনি সিস্টেম করা আছে এখান থেকে। খুবই সুন্দর রুমটা। এইটা একটা দুজনের জন্য, আর ভেতর দিয়েই ঢুকে গেলে আরেকটা রুম, এটাও দুজনের জন্য এরকম। তো আমরা এখন একটু ফ্রেশ হবো, অনেকক্ষণ সকালে বেরিয়েছি, সেই সকালে তো একটু লাঞ্চ করবো এখন। এখানে মার্কেট আছে, মার্কেটে অনেক সুন্দর সুন্দর ক্যাফে দেখতে পেলাম আমরা, তো একটু ক্যাফেগুলোকে এক্সপ্লোর করবো লাঞ্চ আর ডিনারের টাইমে। তো চলো লাঞ্চ টাইমে দেখা হবে, বাই। একটু কিছু খেতে এসেছি, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন খাবো, তারপর খেয়ে দেখি আজকে যদি কি মনস্টা দেখা যায়। তো কাজায় আজকে আমরা স্টে করে আছি, আর আজকে আমাদের দিনটা একটু বাফার ডেই চলছে, কারণ কাজে আসার পর থেকে সেরকম আর কিছু আজকে কোনো অ্যাক্টিভিটি নেই আমাদের। তো কালকে আমরা সব সাইট সিনগুলো করবো আমরা। তো আজকে আমাদের লাঞ্চের পর আমরা ঘরে গিয়ে রেস্ট ফেস্ট নিলাম, কারণ অনেক দিন ধরে টানা বাইক চালিয়ে যাচ্ছি, ইটস ভেরি টায়ারিং। তারপর একটু মার্কেটে একটুখানি শপিং টপিং করছিলাম আমরা। তারপর এখন আমরা রাত বাজে 10:30, এখন আমরা একটা ক্যাফেতে এসেছি, দ্য হিমালয়ান ক্যাফে। আর ক্যাফেটা কিন্তু ভাইবস জাস্ট অসাম। দিস ইজ দ্য আউটডোর অফ দ্য ক্যাফে, অল ইন হিপি স্টাইল। এখানে সব রাইডিং গ্রুপ থেকে এসে সব স্টিকার মেরে দিয়েছে, খুব কুল লাগছে ব্যাপারটা। আর তাছাড়া মানে ক্যাফেটা ইটসেলফ ইজ আ ভেরি কুল প্লেস। নাম হচ্ছে দ্য হিমালয়ান ক্যাফে, কাজা স্পিতি ভ্যালি। বেশ কোজি ভেতরটা ক্যাফেটা, মানে আমাদের সেই আমরা অনেকদিন আগে কাসোলে গেছিলাম বন্ধুরা মিলে, তো এটা কাসোলি ভাইবস টাইপের এখানে খুব ম্যাচ করছে, ঠিক আছে। মানে হিমাচলে এই ক্যাফেগুলো তো বেসিক্যালি একটু এরকম টাইপেরই হয়, একটু কাইন্ড অফ হিপি স্টাইল টাইপের। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে আউটসাইডটা, আমরা ওখানে বসেছি, দেখো। So this is the outside of the cafe. এই যে আমরা এখানে বসেছি, ভেরি অ্যাস্থেটিক প্লেস। মানে আমরা ভেবেছিলাম যে কাজাতে আজকে যদি স্টে করি তাহলে একটুখানি ক্যাফেগুলোই এক্সপ্লোর করবো। মানে এখানে খুব সুন্দর সুন্দর ক্যাফে আছে, মানে যেগুলো এক্সপ্লোর করার মতো বেসিক্যালি। আর সেই কলকাতা থেকে বেরোনোর পরেই প্রথম আমরা একটুখানি ভালো মন্দ কিছু খেতে পেলাম, মানে মোমো, পিৎজা, পাস্তা। তারপর জলদি ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার নিউ ডে, নিউ জার্নি। সো আর বাই দ্য ওয়ে, তোমরা জানাও আমাকে পুরো সিরিজটা তোমাদের কেমন লাগছে, প্লিজ তোমাদের ফিডব্যাকগুলো কিন্তু আমাদের প্লিজ জানিও। আর যদি এই কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো, তা দেখা হবে নতুন ভ্লগে। টিল দেন স্টে সেফ, গুড বাই।